ভবানীপুর গ্রামটা ছোট, নিস্তব্ধ আর শান্ত। গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে কোলাই নদী। সারা বছরই যার জল টলমল করে বয়ে চলে। সেই রাতে বৃষ্টি পড়ছিল টুপটাপ শব্দে। নদীর জল ছুঁয়ে বাতাসে ছড়িয়ে যাচ্ছিল এক অদ্ভুত ঠান্ডা ভাব। চারিদিক একদম নিস্তব্ধ, কোনো মানুষের দেখা নেই। কোলাই নদীর ওপরের ভাঙা সাঁকোটি তখন যেন হারিয়ে গিয়েছিল প্রায় অন্ধকারে। এমন সময় ঠিক সেই সাঁকোর নিচে হঠাৎ এক মুহূর্তের জন্য দেখা গেল একটা ছায়া, স্থির, একদম নিস্তব্ধ। কে সে? ভবানীপুর গ্রামে কি কোনো অশুভ আগমনের ইঙ্গিত দিচ্ছে সে? ঠিক তখনই আকাশে তীব্র শব্দে একটি বাজ পড়ল, আর চোখের পলকেই মিলিয়ে গেল সেই ছায়া। পুরো আকাশ জুড়ে তখন ঘন কালো মেঘ, বাতাসে কেমন একটা ভারী ভাব। গাছপালার পাতা পর্যন্ত নিস্তব্ধ, শুধু দূরে কোথাও দু একবার শোনা যাচ্ছিল বজ্রপাত পড়বার শব্দ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ঝমঝমিয়ে শুরু হবে মুষলধারে বৃষ্টি। ভবানীপুর গ্রামের একটি বাড়ির উঠানে দাঁড়িয়েছিল পূজা আর গীতা। তাদের মুখে চলছিল গল্প, শোক, দুঃখ, সংসারের টানাপোড়েনের সব কথা নিয়েই প্রায়ই এভাবে আড্ডা বসে তাদের। আজও তার ব্যতিক্রম নয়। ও দিদি, এভাবে চলতে থাকলে তো না খেয়েই মরতে হবে। কাল তোমার দাদা হাট থেকে ফিরে যে কটা টাকা এনেছে তা দিয়ে তো একদিনও ঠিক মতো চলছে না। দিদি, হাটের সব দোকানদারেরই একই দশা। তোমার দাদা কাল মাঠ থেকে তাজা সবজি তুলে হাটে নিয়ে গিয়েছিল, বিক্রিও খারাপ হয়নি। তবু কি লাভ বলো? মোড়ল মশাই নাকি নতুন করে শুরু করেছে, রোজ 200 টাকা করে চাঁদা ধরেছে প্রতিটা দোকানদারের ওপর। কি বলছো দিদি? রোজ 200 টাকা করে মানে? কিছুই বলল না আমাকে, মুখটাও কেমন গম্ভীর ছিল কাল। এখন বুঝেছি মোড়ল মশাই নতুন করে ভারী চাঁদাবাজি শুরু করেছে। হ্যাঁ গো, গত বছর তো 100 করে নিত, তাতেও মন ভরেনি ওনার। এবার একেবারে এক ঝটকায় দ্বিগুণ করে দিয়েছে চাঁদা। না দিদি, আর নয়। এমন অন্যায় আর কতদিন চুপ করে সয়ে যাব আমরা? মুখ বুজে থাকলে পরে যে আর রক্ষা থাকবে না। এখনই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, নইলে সকলে শেষ হয়ে যাব একে একে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ দিদি। কিন্তু আমার যে বড্ড ভয় করে। মোড়ল মশাই যে খুব একটা ভালো মানুষ নয়, সে তো গ্রামের সবাই জানে। এখন বলো, এমন লোকের বিরুদ্ধে কেউ কি রুখে দাঁড়াবে? ভয় কিসের গো? শুনেছি হাটের সব দোকানদারই নাকি এবার মোড়লের উপর ভীষণ চটে আছে। সবাই যদি একজোট হয়, দেখবে মোড়লের সেই দাপট চোখের পলকেই হাওয়া হয়ে যাবে। দিদি, তা যা বলেছ। এবার মোড়ল বুঝবে হাটের দোকানিরাও কোনো অংশে কম নয়। পুরো আকাশ ঘন কালো মেঘে ঢাকা, সাথে মেঘের গুড়গুড়ানি শব্দ। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, তবে নদীর পাড়ে বসে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত কানাই ও গঙ্গা খুঁড়ো। ও খুড়ো, সন্ধে হয়ে গেল যে, আর কতক্ষণ এমনভাবে জাল ফেলিয়ে বসে থাকবে বলো দেখি? অনেক তো হলো, এবার চলো বাড়ির দিকে যাই। বাপু, তোদের একটাই সমস্যা, কোনো কাজ করতে গেলে ধৈর্য হারিয়ে ফেলিস। তা না গো, আগে আমার কথাটা শোনো তো। শোন, ওই রাঘবের মুখে শুনলাম অন্ধকার নামার পর নাকি কয়েকদিন ধরে নদীতে ভালো মাছ ধরা যাচ্ছে। তুই থাকলে চুপচাপ বসে থাক, না হলে বাড়ি চলে যা। আরে খুড়ো, মাছ পরে ধরা যাবে, আগে আমার কথাটা তো শোনো। গ্রামে নাকি আবার সেই কালো ছায়াটা দেখা যাচ্ছে। ওই পল্লবী ঠাকুমা, উনি নাকি নিজের চোখে দেখেছেন সেই ছায়াটাকে। কি বলিস? সেই কালো ছায়াটা আবার গ্রামে? এ কি করে সম্ভব রে? গত বছর তো মোড়ল মশাই নিজে গুরুদেবকে ডেকে এনে ওই ছায়াটাকে গ্রাম থেকে বিদেয় করেছিল।
তারপর তো পুরো গ্রাম বন্ধ করে দিয়েছিল। তাহলে আবার কি করে সেই ছায়াটা দেখা দিতে পারে বলতো? সেসব আমি ঠিক জানি না গো। তবে শুনেছি এই ব্যাপারটা নিয়ে মোড়ল মশাই ভীষণ চিন্তায় আছেন। কারণ যিনি সেই গ্রাম বন্ধনের কাজটা করেছিলেন সেই গুরুদেব নাকি গত বৃহস্পতিবার মারা গেছেন। এত কিছু ঘটেছে আর আমি এইসব বিষয়ে কিছুই জানি না। তা তোকে কে বললো শুনি? আরে খুড়ো, সতীশ আছে না, মোড়ল মশাইয়ের ছেলে, ও তো আমার বন্ধু। ওর থেকেই সব শুনলাম। আর এই বিষয়ে গ্রামের কেউ এখনো জানে না। ওদিকে পল্লবীর ঠাকুমাকে মোড়ল মশাই মুখ খুলতে নিষেধও করেছেন। তা বুঝলাম, কিন্তু মোড়ল মশাই গ্রামের মানুষদের থেকে এই বিষয়টি আড়াল করছে কেন? আমার তো ব্যাপারখানা খুব একটা সুবিধার লাগছে না বাপু। খুড়ো, বুঝতে পারছো না? গ্রামের মানুষের মাঝে আবার গত বছরের মতো আতঙ্ক ছড়াবে, তা নিয়ে ভয় পাবে, তাই হয়তো মোড়ল মশাই এমন করছেন। আসলেই কি মোড়লের আসল উদ্দেশ্য ছিল গ্রামের লোকেদের জানানো থেকে বিরত রাখা, যাতে তারা ভয় না পেয়ে যায় আর গ্রামে আতঙ্ক না ছড়ায়? নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল খুঁড়োর মনে। ঠিক সেই সময়ে কানাই আর খুঁড়োর কথার মাঝখানে হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল খুঁড়োর পেছন দিয়ে। মুহূর্তেই চারপাশে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। অবশ্যই তা হতে পারে, কিন্তু তারপরও এ কানাই, আমার পেছনে মনে হলো ঠান্ডা কি যে ছুঁয়ে গেল রে। খুড়ো, তুমি একটু বেশি ভাবছো, তাই এমন মনে হচ্ছে। কানাইয়ের কথায় চুপ হয়ে গেল খুঁড়ো, কিন্তু তার মনে যেন জন্ম নিল এক সন্দেহের ফোয়ারা। কি গেল তার শরীর ছুঁয়ে? তবে কি সেই কালো ছায়া? ঠিক এমন সময় হঠাৎ শুরু হলো ঝমঝম করে মুষলধারে বৃষ্টি। পুরো দেখলে তো, বৃষ্টি শুরু হয়ে গেল। আর বসে না থেকে জলদি চলো, বাড়ি যাই। হ্যাঁ, চল চল বাড়ি যাই। ঝমঝম করে পড়ছিল বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের গর্জন। গ্রামের বটগাছের নিচে দাঁড়িয়ে মোড়ল ও তার সহকারী রঘুনাথ, তারা মেতেছিল গভীর আলোচনায়। কি ব্যাপার বলতো? এভাবে চুপ করে আছিস কেন? আর যে কাজ দিয়েছিলাম সেটা সম্পন্ন করেছিস? আজ্ঞে মোড়ল মশাই, কাজ তো প্রায় শেষের দিকে। তবে এদিকে আর একটা নতুন সমস্যা এসে হাজির হয়েছে। আবার কি সমস্যা হলো? গ্রামে কি নতুন কেউ সেই বিষয়টা জেনে গেছে? তবে কিসের সমস্যা সেটা খুলে বলবি তো? হাটের দোকানিরা বেশ চটে আছে কর্তামশাই। তারা বলেছে এত চড়া চাঁদা তারা কিছুতেই মেনে নেবে না। কে? এরা আমার হুকুমের ওপরে অমর্জি জানাচ্ছে? এত বড় সাহস কি করে হয়? আর তুই চুপ করে দাঁড়িয়েছিলি, ব্যাটাদের হাত পা ভেঙে ঠিক জায়গায় বসাতে পারলি না? মোড়ল মশাই, এইভাবে রাগ দেখিয়ে লাভ হবে না। হাটের সব দোকানিরা এখন চটে আছে। ব্যাপারটা ছোট নয়, একটু মাথা ঠান্ডা করে ভাবুন। ঠান্ডা মাথায় এই ব্যাপারটা সামলাতে হবে। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, তবে দেখছি বিষয়টা নিয়ে কি করা যায়। বিকেলের ছায়া নেমে এসেছিল কুলাই নদীর জলের ওপর। হালকা বাতাসে ঢেউ দিচ্ছে নদীটা। পথের পাশে দাঁড়িয়ে কি জানি এক বিষয়ে গম্ভীর হয়েছিল হাটের দুই দোকানি মহত্ব আর রমেশ। না রে, না 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 না, ব্যাপারটা কেমন যেন গন্ডগোল লাগছে। মোড়ল মশাই আজ সন্ধ্যায় হঠাৎ করে বৈঠকে ডাকছে কেন? এত সহজে আমাদের দাবিগুলো মেনে নেবেন? বিষয়টা আমি একেবারেই মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই ওনার কোনো একটা ফন্দি আছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। গতবার যে কেলোর কীর্তি হয়েছিল সেটা তো আমি এখনো ভুলিনি। আচ্ছা, সকালে তো থাকবো, সন্ধ্যাবেলায় দেখা যাক উনি কি বলেন। তবে এইবারে কিন্তু কোনো ভয় পেলে চলবে না।
সকলে মিলে একজোট হয়ে সবকিছু বলতে হবে। বেশ, তাই হবে। সন্ধ্যা নামতেই হাটের সব দোকানিরা জড়ো হয়েছিল বটগাছের তলায়। মোড়ল মশাই বসে ও পাশে দাঁড়িয়েছিল রঘুনাথ। আজকের এই সন্ধ্যায় বসেছে গ্রামের হাটের দোকানিদের সমস্যা মেটানোর একটা বৈঠক সভা। শুরু করো দেখি, কার কি সমস্যা আছে বলো, একে একে শুনি। আগে মোড়ল মশাই, আমাদের সবার সমস্যা একটাই, আর সেটা আপনি জানেনই। নতুন করে আর কিছু বলার বাকি নেই আমাদের। কি জানি কি জানি না সেসব এখন বাদ দাও। এখন বলো তোমার কি সমস্যা, তারপর বাকিদের থেকেও তাদের নিজ নিজ সমস্যার কথা জানা যাবে। আগে মোড়ল মশাই, আপনি যেভাবে প্রতিটি দোকানের জন্য রোজ 200 টাকা করে ধার্য করেছেন, সেটি আমাদের দ্বারা দেওয়া সম্ভব নয়। রোজ 200 টাকা করে দিলে নিজেদের জন্য তেমন কিছুই আর অবশিষ্ট থাকে না। শ্যামলালের কথা শুনে স্পষ্ট রাগের রেখা ফুটে উঠেছিল মোড়লের কপালে। তবুও নিজেকে সংযত রাখার চেষ্টা করছিল, তা মোড়লের চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। ভেতরে যেন রাগ আর ধৈর্যের চলছিল এক অদ্ভুত লড়াই। বুঝলাম। আর কোনো সমস্যা আছে তোমার? আগে না মোড়ল মশাই। মহত্ব, এবার তুই বলতো তোর কি সমস্যা? আজ্ঞে মোড়ল মশাই, শ্যামলাল খুড়ো যেটা বলল, আমার অবস্থাটাও ঠিক সেরকমই। রোজ 200 টাকা দিলে ভাত ডাল খেয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে। একটা সামান্য সবজির দোকান চালাই। বলছিলাম মোড়ল মশাই, এভাবে রোজ 200 টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর কিছু সমস্যা আছে তোর? পরে কিন্তু আর বলার সুযোগ পাবি না। হ্যাঁ আগে আগে, কোনো সমস্যা নেই। বেশ, এবার তাহলে রমেশ বল, তোর কি সমস্যা? আগে মোড়ল মশাই, আমার তো সামান্য একটু জমি, তাতেই কষ্ট করে কিছু সবজি ফলাই, তারপর সেগুলো হাটে গিয়ে নিয়ে বিক্রি করি, তাতেই কোনো রকমে সংসারটা চলে। এখন আপনি রোজ 200 টাকা ধার্য করেছেন, এটা আমার পক্ষে দেওয়াটা একেবারেই সম্ভব নয় মোড়ল মশাই। তোদের দ্বারা কিছুই সম্ভব নয় বুঝি। তোরা কি বুঝবি যে আমি গ্রামের উন্নয়ন নিয়ে কত ভাবি? এই যে দেখ না, গ্রামের রাস্তাঘাটগুলো কেমন বেহাল হয়ে আছে। সরকারের কাছে গিয়ে যদি অভিযোগ জানাই, তারা কি এসব বোঝে? তবে এসব দেখে যে আমি চুপ করে থাকতে পারি না। আহা, ভেঙে পড়বেন না কর্তামশাই। তোমরা দেখছো না কর্তামশাই তোমাদের নিয়ে কত ভাবেন। এই গ্রামের উন্নয়ন নিয়ে দিন রাত চিন্তা করেন উনি, আর তোমরা সামান্য ধার্য করা এইটুকু টাকা দিতে পারছো না, যেখানে গ্রামের উন্নতির প্রশ্ন জড়িত। দেখেছো গো, আবার নাটক শুরু করেছে। এটাই মনে মনে ফোন দিয়ে এসেছিল, গ্রামের উন্নতি। কি উন্নতি করেন তিনি তা তো সকলেই জানে। গিন্নি, চুপ করো, এসব কথা এখানে নয়। মোড়লের কানে গেলে আর আস্ত রাখবেন না। সকলেই নিজের সমস্যার কথা খুলে বলল মোড়ল মশাইকে। এতদিনে দুঃখ কষ্ট যেন একসাথে বেরিয়ে এলো সকলের মুখ থেকে। কারো চোখে আশা, কারো মনে ভয়, তবুও সবাই চেয়েছিল ন্যায়ের একটা দিক। কিন্তু হঠাৎ এরই মাঝে ঝমঝমিয়ে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আহা, এই বাদলা এখনই নামতে হলো গিন্নি। মোড়ল মশাই নিশ্চয় এই সুযোগটায় কাজে লাগিয়ে সরে পড়বে গো। এই বৃষ্টি শুরু হয়ে গেল। আজকের বৈঠক এখানেই শেষ। বাকি কথা আমি রঘুনাথের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। সকলে বাড়ি যাও। ঠিক সেই সময় দূরে কোথাও হঠাৎ তীব্র শব্দে একটি বজ্রপাতের সঙ্গে চারপাশে শিয়ালের ডাক মিলে তৈরি করেছিল ভীতিকর আবহ।
আর সেই মুহূর্তেই এক ভয় মিশ্রিত হাসি দিয়ে হাজির হলো এক নরপিশাচ। কোথায় যাবে সকলে? এখানে যে আমার বৈঠক এখনো শেষ হয়নি, সবে তো শুরু হয়েছে। রঘুনাথ, এ কেমন করে এলো এখানে? কেমন করে এখানে এলো? তুই তো বলেছিলি যে কাজ শেষ হয়ে গেছে, তবে কি তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস? আমাকে আমাকে মাফ করে দিন কর্তামশাই, আমার আর কোনো উপায় ছিল না। সেদিন রাতে আমি যখন গুরুদেবের খোঁজে গিয়েছিলাম, তখন হঠাৎ করে অতৃপ্ত আত্মা আমার সামনে হাজির হয়। সে আমাকে হুমকি দিয়ে বলে, আপনাকে গিয়ে বলতে হবে সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর যদি না বলি তবে সে আমায় সোজা প্রাণে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে ওভাবে বলেছিলাম কর্তামশাই। এত বড় বিশ্বাসঘাতকতা! ছি রঘুনাথ, ছি! মোরল, দেখলি তোর নিজের লোকই তোর সাথে কেমন বিশ্বাসঘাতকতা করলো। চিন্তা করিস না, আজ আমি তোর মরণের সাথে তোর চেলার মরণও নিজের হাতে লিখে নিয়ে এসেছি। না না, তুমি বলেছিলে আমায় মারবে না, তাই তো তোমার কাজ করলাম। চুপ, একদম চুপ। মনে নেই সেদিন রাতে কি করেছিলি তোরা? সকল দোকানি দাদারা, শ্যামল খুঁড়ো, আমি তোমাদের হাটের বিক্রম দোকানি গো, বিক্রম। বিক্রম, তোর এমন অবস্থা কেমন করে হলো রে বাপু? আমরা তো শুনেছিলাম তুই রেগে গ্রাম ছেড়ে একেবারে শহরে চলে গিয়েছিস। তোর বউ পিয়াসি সেই শোকে গ্রাম ছেড়ে বাপের বাড়ি চলে যায়। না না, আমি গ্রাম ছেড়ে কোথাও যাইনি। এই মোরলি চক্রান্ত করে আমার শেষ সম্বল ওই সবজি চাষের জমিটুকু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। উপরন্তু গত বছর দোকান প্রতি রোজ 100 টাকা করে চাঁদা চাপিয়ে দিয়েছিল। এসবের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াই ও রঘুনাথের কাছে মোড়লকে নিয়ে অভিযোগ জানাই। আরে তারপর কি হলো রে বাপু? আরে তারপর সেদিন রাতে মোড়ল আমাকে সাঁকোর কাছে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার আগে আমার গিন্নির সঙ্গে খানিকটা ঝামেলা হয় আমার, আর সেটা ওই শয়তান মোড়লের কারণেই। ওনার চাপেই আমার সংসারের অভাব আর কিছুতেই ফুরাচ্ছিল না। রাগে আমি গিন্নিকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে আসি এই মোড়লের সাথেই দেখা করতে। আর তারপর মোড়ল ষড়যন্ত্র করে আমাকে সেই সাঁকোর ওপরে মেরে ফেলে, আমার লাশ গুম করে দেয়। আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছিলাম, তবে ওই কাল ভৈরব তান্ত্রিকের দ্বারা এই শয়তান মোড়ল আমাকে বন্দি করে নেয়। কিন্তু ভগবানের কৃপায় ওই তান্ত্রিক মারা যায়, আর সেই শক্তিও শেষ হয়ে যায়। আর আমার আমার মুক্তি মেলে। তবে আমার অপেক্ষা ছিল এই অমাবস্যার রাত। আজ আমার শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছে। এসব শুনে যেন সকল দোকানির চোখে জ্বলছিল রাগের আগুন। অন্যদিকে সেখান থেকে কিভাবে পালিয়ে বেরোতে পারবে সেই আশায় ছটফট করছিল মোড়ল। তবে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় ছিল না। আমি ভুল করেছি, আমায় মাফ করে দাও। আমি তো গ্রামের ভালোর জন্যই সব করছিলাম, কিন্তু কিন্তু কি যে হলো, আমি ভুল করেছি, এবারের মতো আমায় মাফ করে দাও। গ্রামের ভালো? ছি বাপু বিক্রম,
তুমি এক্ষুনি এদের দুজনকে তাদের উচিত শিক্ষা দাও। এদের উচিত শিক্ষা? এদের উচিত শিক্ষা? সেই উচিত শিক্ষাটা কেবল মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। এই কথা বলার পরে বিকট এক অট্টহাস্য করতে করতে মোড়লের কাছে ছুটে গেল পিশাচটি, আর এক মুহূর্তেই তার ঘাড়ে সজোরে একটি কামড় বসিয়ে দিল। আর মোড়ল প্রাণপণে চিৎকার করতে শুরু করলো যন্ত্রণায়। তারপর মুহূর্তেই তার নিথর দেহ লুটিয়ে পড়ল মাটিতে। আর তারপর পিশাচটির চোখ পড়ল রঘুনাথের ওপরে। সোজা তার কাছে ছুটে গিয়ে তার গলা চেপে মুহূর্তেই ঘাটটি মোটকে দিল সে। এক মুহূর্তেই দুই পাপীর জীবন শেষ। তাদের কর্মফলই হয়ে দাঁড়ালো তাদের মৃত্যুর কারণ। তোমরা এবার মুক্তি পেলে এমন এক পাপীর হাত থেকে। আমারও প্রতিশোধ শেষ। এবার আমার যাওয়ার পালা। আর তারপর পিশাচটি ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়ায়। চারিদিকে শুধু রয়ে গেল বৃষ্টির ঝমঝম শব্দ আর গ্রাম জুড়ে এক ভয়াল স্মৃতি। সেই স্মৃতি যেন সেখানে দাঁড়িয়ে থাকা কেউই কখনো ভুলতে পারবে না। পরবর্তীতে গ্রামবাসীরা সাঁকোর নিচে কোলাই নদীর জলে সাঁতার কাটতে গিয়ে দেখল কোমরে ইঁট বাঁধা একটি কঙ্কাল, এবং সেটি তুলে সকলে মিলেই তার শেষ সংস্কার করল। হয়তো সেটিই ছিল বিক্রমের মৃত কঙ্কাল।